মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে। যদিও অনেকে অনেক কিছু বলছে, বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার। এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই মামুন খালেদ স্যার ওখানে ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। সে সময় ধরেন ডিজিএফআই চিফ ছিল তো মেজর জেনারেল মামুন খালেদ। মামুন খালেদ মামুন স্যার ছিলেন, খালেদের কারেক্ট। ভূমিকা কি ছিল? মামুন মামুন খালেদ স্যার ছিলেন। খালেদের ভূমিকা কি ছিল? মানে আমি ধরেন যে একজন মানে এই বাড়িটা ধরেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র হলে এই বাড়ি থেকে যদি আমি উচ্ছেদও করি, এটি আমি জাদুঘর হিসেবে রেখে দিতাম। যেখানে আমার সেনা প্রধান, স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে বাসস্থান, এটি এটি সংরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করা হতো। কিন্তু সেটি না করে বিডিআর এর সদস্যদের নিহত পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে অ্যাপার্টমেন্ট বানানো। তো মানে এটার মানে ইন্টারনাল প্রতিক্রিয়া আর কি ছিল, বা মানে এখন কি করা যেতে পারে আপনি কি মনে করেন? না, এখন যেটা হইছে মানে মানে আমাদের আমাদের আমরা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রাজনীতিটার মধ্যে একটা প্রতিহিংসা রাজনীতি। আমরা কালচারটা এমনভাবে করেছি। আ আ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ঘটনাটা যখন হয়েছে, আ তখন এইটার ব্যাকলিশ হিসেবেই কিন্তু দেখেন যে এই আগস্ট বিপ্লবের পরে কিন্তু সবাই ৩২ নম্বর রোডে আগুন দিয়ে দিয়েছে। তাই না? হুম, আমাদের তো এই বিল্ডিংটার সাথে বা এই ঘরের সাথে কোনো শত্রুতা নেই। তাই না? হ্যাঁ? ইভেন আ বা জেনারেল জিয়া একজন নেতা, আ ইয়ার সময় আমাদের 71 এর সময় ক্ষুদ্র উনি পালিয়ে গিয়েছিলেন সুটকেস নিয়ে, আমরা সবাই জানি। তারপরে তো উনার নামটা বিক্রি করে তো এটলিস্ট একটা আমাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করা হয়েছে। তাহলে আমাদের কিন্তু শেখ পরবর্তী মুজিবুর রহমান না, এখন ধরেন মানে ৩২ নাম্বারের যে ঘটনাটা আপনি বলছেন, এটা হচ্ছে ধরেন গত ১৬-১৭ বছরে কারেক্ট, হাসিনা কারেক্ট। যেভাবে মুজিবকে আপনার পীর বানায় ফেলছে, মানে কারেক্ট, কারেক্ট। উনি ওইটাই আমি বলতেছিলাম যে মানুষের জায়গায়, হুম, জায়গায় ৳৪,০০০ কোটি টাকা দিয়ে এই মূর্তি বানাইছে। আ আর তাছাড়া মনে করেন যে এই যে শেখ মুজিব যে বাকশাল বানাইছে, সমস্ত টিয়া করে দিছে। এগুলা কিন্তু আমরা ভুলেই যেতাম। এই শেখ হাসিনা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। প্লাস এই যে বাসাটা থেকে করাই দিয়ে কিন্তু এখন দেখেন, মনে করেন যে যারা আইনের শাসনে বিশ্বাস করি, আমি আইনের শাসনে বিশ্বাস করি। তারপরেও যখন ৩২ নাম্বার যখন আগুন জ্বালাইছে, তখন কিন্তু আমার ভিতরে একটা ঠিক আছে করছে। মানে এই অ্যাটিটিউডটা আমার ভিতরে আসছে। হুম। বাট আমি কিন্তু আইনের শাসন মেনে চলি। আমি ডিপ ইনসাইড মাই মাইন্ড আমি বুঝতেছি এই বিল্ডিংটা পোড়ানোটা ঠিক হয় নাই। কিন্তু আমি কিন্তু মনে, মনে খুশি হচ্ছি। কি জন্য? বিকজ শেখ হাসিনা আমাদেরকে লাস্ট ১৬ বছরে যে একটা সিচুয়েশন এর মধ্যে দিয়ে নিয়ে গেছে, সো আমরা কেউই এটা নিয়ে কথা বলি নাই। এটা হচ্ছে এখন মানুষের মধ্যে তো মনের ভিতরে কারো কন্ট্রোল নাই। আমরা যতই সুশীল হই, যতই আইনের শাসন মানি, কারণ আমরা চোখের সামনে আমরা চোখের সামনে দেখেছি প্রায় ১,৫০০ এর উপরে লোক মারা গেছে আমাদের চোখের সামনে। কি শেখ হাসিনার জন্য? তো শেখ হাসিনার জন্য আমাদের সিম্প্যাথি কোত্থেকে থাকবে? মানুষ হিসেবে যে থাকবে, মানে ফেরাউনের জন্য তো সিম্প্যাথি নাই। আমরা যদি কোরআন শরীফ পড়ি, আমরা দেখতেছি ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে করছে। ইভেন আমাদের চোখের সামনে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আ সেনাবাহিনীকে এই হাসিনা সরকার যেভাবে স্পয়েল করেছে, এবং এটার শুরুটাই হচ্ছে ২৫ ফেব্রুয়ারির ইয়েটা দিয়ে। আর তারপর হচ্ছে এই কি বলে? এই ম্যাডাম খালেদা জিয়ার বাসা থেকে উচ্ছেদ করা নিয়ে। এবং সো মানে মুজিবের শুধু তো উচ্ছেদ তো না, উচ্ছেদের পরে আমরা দেখলাম যে একদিন পরে সেখানে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ফ্রিতে এইটা একটা ওয়াইনের বোতল, মদের বোতল, নানা কিছু দিয়ে বেগম জিয়াকে আরো হিউমিলিয়েট করার চেষ্টা করা হলো। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। একটু যদি শুনি আপনার কাছ থেকে বিস্তারিত। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। ১ম এ তো মনে করেন যে আ আ ১ম দিন যেটা হলো, আপনি ভিডিও ফুটেজে দেখেছেন যে আ টাইম লাগলো আস্তে, আস্তে সবকিছু রেডি করাইলো। তারপরে তাদেরকে এখান থেকে ম্যাডাম জিয়াকে সরায় দিল। সরায় দেওয়ার পরে একটা পার্টি ১ম এই শুরু হচ্ছে যে তারা মানে আচ্ছা, আমরা তো ভিডিও-টিডিও নিয়ে এবং ডিজিএফআই লোক ছবি-টবি তুলেছে। তোলার পরে আমাকে ২ দিন পরে হঠাৎ করে ডিজিএফআই থেকে ফোন করল। আ ডিজিএফআই আর্মি ডেস্কে অফিসারের নামটা ভুলে গেছি। ফোন করে বলল যে, "স্যার।" ও না, না, এটা ফোন করাটা পরে। আচ্ছা, ঐদিন আমাকে এমআই ডাইরেক্টর থেকে বলল যে সমস্ত সাংবাদিকরা আসবে ওই ইয়াতে, আ বা ওই বাড়িটা দেখতে, ম্যাডাম জিয়ার বাড়িটা দেখতে। অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে ওইটা আগে আগে একটু ইন্সপেকশন করে আসো কি অবস্থা। মানে জাস্ট ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স জানতে চাচ্ছেন আমার কাছে কি। তা আমি সাথে, সাথে ওখানে গেলাম। গিয়ে দেখলাম যে এখনই চলে আসবে, সাংবাদিকরা বাইরে লাইন আপ হয়ে আছে। আমি আগে ভিতরে ঢুকেছি। গিয়ে দেখি যে ওই যে দরজা যেটা
ভাঙছে, ভাঙার পর তো ওটাকে রিপেয়ার করছে। তো মানে মানে রিপেয়ার করার পরে তো এটলিস্ট ওই যে নিচে গুড়া-টুড়া যেগুলো আছে ওগুলা তো মানে সরাবে। কিছু সরায়নি, মানে যে কেউ এসে দেখতে বলছে যে এই যে দরজাটা ভাঙছিল যে ততক্ষণে সাংবাদিকরা ঢুকে গেছে। আচ্ছা, ঢোকার পরে তো সবাই সবকিছু বিভিন্ন অংশ দেখতেছে। এর মধ্যে আমি মানে ১ম এ আমি ম্যাডামের ঘরের পাশেই ছিল একটা আ আ ছোট ফ্রিজ ছিল। ফ্রিজের মধ্যে তখন সাংবাদিক শ্যামল দত্ত ও গিয়েছে। শ্যামল দত্ত ফ্রিজটা খুলেছে এবং ওখানে ওয়াইনের বোতল ছিল বোধহয় ২ টা বা ৩ টা। তো আমি দেখে একটু অবাক হইলাম। মানে পরবর্তীতে মানে তখন আমি ওই তখন তো জিয়া তো আমার তখন ক্লোজ ফ্রেন্ড। তখন জিয়া বলল যে আমি জিয়া বরিশাল্লা ভাষায় কইল আরকি। আমি স্যারের আগেই কইছিলাম এই সমস্ত জিনিস না দিতে। এটাকে দেওয়ার কি দরকার ছিল? মানে জিয়া বলতেছে আরকি। বরিশালে তার অ্যাকসেন্টে আরকি। মানে অ্যাকচুয়ালি আ মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে। যদিও অনেকে অনেক কিছু বলছে, বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার। এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই আ মামুন খালেদ স্যার ওখানে আ ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। দ্যাট ওয়াজ এ ডিসগাস্টিং থিং এভার। সবচেয়ে অবাক হচ্ছে এই কাজটা করছে হচ্ছে মকসুরুল, মেজর মকসুরুল। আপনারা সবাই জানেন। মানে অন গ্রাউন্ড এ কাজটা করছে হচ্ছে মকসুরুল। সে ছিল হচ্ছে ডিজিএফআই এর আরকি। তো আমাদের মিলিটারি অপারেশনে আমি জিয়া যদি আমাকে নাও বলতো, জিয়া আমাকে যেটা বলছে সে মানে যখন এই ডিসিশনটা নিচ্ছে সে মামুন খালেদ স্যারের সামনে ছিল, বাট সে বলছে যে সে নাকি না করছে আমাকে। বাট এটা যদি জিয়া নাও বলতো, বাট এটা বুঝতে হবে যে এটা একটা বিগ টাইম অপারেশনের মতো এখানে হচ্ছে, যেহেতু একটা বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ হচ্ছে, এটা একটা ব্যাকল্যাশ হতে পারে। যেকোনো একটা সিচুয়েশনের মধ্যেই কন্ট্রোল রাখার জন্য এভরিথিং যাতে ইনফরমেশনটা জানা যায়। সো এই ধরনের সিচুয়েশনে হাইয়েস্ট পসিবল লোকের মাধ্যমে মানে কনফার্মেশন ছাড়া এটা হওয়া উচিত। এটা আমি অ্যাজিউম করতাম যে এটা অবশ্যই জেনারেল মামুন খালেদের আদেশে হইছে। বাট জিয়া এটা আমাকে কনফার্ম করেছে। এবং এটা করার পরে সাংবাদিকদেরকে যেটা হয় মানে সাংবাদিক সবকিছু দেখে ছবি-টবি তুলে নিয়ে আসছে এবং যখন সাংবাদিকরা চলে যায় তখন আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি। আমি কিন্তু ওখানে সাংবাদিকের কাভারে ঢুকেছিলাম। মানে আমি গোয়েন্দা সংস্থা না, আমি সব সাংবাদিকদের সাথে লাইনে ধরে যখন আসছে লাইনে ধরে আমি সাংবাদিকের কাভারে ওখানে ঢুকেছি আরকি। নট এজ এ ইন্টেলিজেন্স অপারেটিভ ওদের সাথে জাস্ট টু ওয়াচ ওভার হোয়াট ইস গোইং অন। আচ্ছা, ঢোকার পরে যখন আমরা বের হয়ে যাই সবাইকে ওই ডিজিএফআই এর এক অফিসার আমাদেরকে একটা করে সিডি দিছে। মানে সিডি দিছে, দেওয়ার পরে আমরা তো চলে আসছি। তো সিডিটা তো আমি রেখে দিছি, আমি এটা অ্যাকচুয়ালি দেখি নাই। ২ দিন পরে আচ্ছা, এর পরের দিন এই সাংবাদিকরা যাওয়ার পরের দিনই সমস্ত পত্রিকায় ভাঙ্গা দরজার ছবি সহ আসছে, ইফ ইউ রিমেম্বার। আপনি তো নিশ্চয়ই তখন দেশে ছিলেন। এইটার সাথেই মানে আমাদের মধ্যে মানে ডিএমআই আমাকে ফোন করছে, "আচ্ছা এই ছবিটা কে তুললো?" আমি বললাম, "স্যার ক্যামেরাম্যান ছিল ৩ জন। আমার কাছে ছিল ভিডিও ক্যামেরা, আর ডিজিএফআই এর একটা ছিল ক্যামেরা, আরেকজনের কাছে ছিল ভিডিও ক্যামেরা। তো এই ৩ জন ছাড়া তো আর কেউ তোলার কথা না।" আচ্ছা, শেষ। তারপরে ২ দিন পরে আমাকে ওই ডিজিএফআই এর অফিসার ফোন করছে। কয়, "স্যার আমরা আ একটা নতুন সিডি করেছি, আরো কিছু নতুন ভিডিও-টিডিও দিয়ে আপনার যেটা পুরনোটা দিয়েছি ওটা চেঞ্জ করে দিব।" আমি সাথেই বুঝতে পারছি যে কিছু একটা ঘাপলা হইছে। আমি সাথে ওটা কপি করব। ও আসার আগে ধর করে ওটা কপি করে ফেলছি। করার ৫ মিনিটের মধ্যে দেখি তার লোক আসছে। পরে আমি চেক করে দেখলাম। দেন আমি আমার বস আখতার আহমেদ স্যারকে বললাম, "স্যার এই যে এই ঘাপলাটা করছে হচ্ছে ডিজিএফআই যে সিরিজটা দিছে ওর মধ্যে ওই ভাঙ্গা দরজার ছবি সহ দিয়ে দিছে।" যার ফলে এটা এর পরের দিন সমস্ত সাংবাদিকরা পেয়ে গেছে। তো এইটাই ছিল হচ্ছে মূল স্টোরিটা। মানে তারা পরবর্তীতে এটা নিয়ে আ আমি ওখানের ভিতর যে সমস্ত সাংবাদিকদের দিয়েছিলাম তারা ভিতরে লাইভ করতেছিল। আ আ তাদের মানে তখন বিভিন্ন ধরনের স্টোরি-টোরি বলতেছিল, এরকম আমার মনে আছে আরকি। বাট অন গ্রাউন্ড এ এইটাই হচ্ছে মেইন স্টোরিটা। বাট আমরা এখানে বোধহয় একটা জিনিস মিস করতেছি। সেটা হচ্ছে আ আমরা সবার কথা বললেই নাটের গুরু কিন্তু ছিল ইকবাল করিম ভূঁইয়া। উনি সমস্ত প্ল্যান প্রোগ্রামটা সমস্ত কিছু করেছিলেন এবং আমি আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। ধরুন মামুন খালিদের এই যে ধরেন একটা ন্যাক্কারজনক একটা সে মানে বেগম জিয়াকে একটু হিউমিলিয়েট করা, একটু নিম্ন করে এবং আপনি জানেন যে এই মদের বোতল বা এগুলো নিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছে, মানে অপমানজনক কথা বলেছে। তো মামুন খালেদের সাথে কি বেগম জিয়া বা জিয়া পরিবারের কোনো এনিমিটি ছিল? বা ইকবাল করিম ভূঁইয়া অর্থাৎ এটার মাস্টারমাইন্ড কে আপনি মনে করেন? আচ্ছা, মানে আমি ওইটুক জানি না, বাট একটা জিনিস জানি সেটা হচ্ছে আম
মামুন খালেদ স্যার সম্ভবত খুলনা বিএল কলেজ থেকে পাশ করেছে, খুলনা। আহ, ওখানে তার ফ্রেন্ড ছিল হচ্ছে শেখ সেলিম। তাদের একটা আগের থেকে একটা কানেকশন ছিল, এইটুকু আমি জানি যে তাদের একটা আগের থেকে কানেকশন ছিল, এবং সেই সূত্রে মামুন খালেদ স্যারের একটা ইন্ডিয়ান কানেকশন ছিল। এইটা ধীরে ধীরে উনি যখন যত সিনিয়র হয়েছে তত হয়েছে। ইভেন আপনার যে কি উদ্দিন কি সুতোর যেটা একটা ছিল না, যে যে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিল, যে হ্যাঁ, 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 সাতক্ষীরার ওদিকে বলে খুব সাতক্ষীরার ওদিকে একটা, মানে দুই বাংলা এক করো টাইপ, জি, 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 দ্যাট জি, ওয়াজ জি। ইন্ডিয়ান প্রজেক্ট।